Students, so you have already known or you have already seen what is going to happen with the students of, with the candidates of 2021 না 2021 সালে এবছর যারা এইচএসসি পরীক্ষার্থী বা এসএসসি পরীক্ষার্থী তাদের সাথে কি ঘটতে যাচ্ছে দেখেছো না, যে আবশ্যিক বিষয়গুলো বাদ বাংলা ইংলিশ আইসিটি সাথে যদি আর কোনো সাবজেক্ট থাকে শুধুমাত্র গ্রুপ সাবজেক্টসগুলো তারা পরীক্ষা দিবে। এখন যদি ফিজিক্স সায়েন্সের হয় ফিজিক্স কেমিস্ট্রি দেন ম্যাথ অর বায়োলজি, যেটা তারা কম্পালসারি নেবে, এই তিনটা থেকে যেটা তারা পরীক্ষা দিবে, বাকিগুলো পরীক্ষা হবে না, বাকিগুলো তাদের জিএসসি এবং এসএসসি বেসড হয়ে যাবে। যাই হোক, সেটা শিক্ষা মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছে নিশ্চয়ই অনেক ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছে, হয়ে গেল। এখন মজার ব্যাপার হচ্ছে এতদিন ধরে যারা বাংলা ইংলিশ আইসিটির জন্য প্রাণ দিয়ে পড়েছে, প্রাণপণ পড়েছে, তাদের সব কিছু বৃথা গেল, কোনো কাজে আসলো না। ওরা আমরা আমাদের ক্লাসে আসি। আমাদের আজকের ক্লাসটা আমি একটু ছোট ক্লাস নেব, কারণ গত ক্লাসটা তো আমি নিতেই পারিনি। আজকের ক্লাসটা একটু শর্ট নিব, কারণ এর আগের ক্লাসগুলো আমাদের তো এমনি অ্যান আওয়ার ক্লাস হয়েছিল, 1 ঘন্টা ক্লাস হয়েছিল। তবে আজকের ক্লাসটা আমি মনে হয় 30-35-40 মিনিটের মধ্যে একটু শেষ করব, বিকজ আমার একটু তাড়া আছে, একটা বিষয় একটু তাড়া আছে। আমি আগামী সপ্তাহে জানাবো, রোববার মোটামুটি আশা করছি সব কিছু ঠিক হয়ে যাবে, তারপর তোমাদেরকে জানাবো। ওরা সো গত ক্লাসে মানে যে ক্লাসটা আমাদের হয়নি, গত ক্লাস যেটা আমাদের হয়নি, আমি বলেছিলাম জানাবো সে ক্লাসটা কবে হবে। সো আজকে বৃহস্পতিবার, আজকেও আমি নিশ্চিত না যে এই ক্লাসটা কবে নিতে পারবো। মোস্ট প্রবাবলি আগামী সোমবার বা বুধবার তো হবে না, বুধবার মনে হয় কোরবানি ঈদ বা সামথিং ওরকম কিছু একটা হতে আছে, মানে ডেট পড়তে আছে, আমি জানি না ঠিক এখন ডেটটা কত। সো আগামী রোববারের ক্লাসে জানাবো যে আমাদের এই মিসিং ক্লাসটা, গত ক্লাসটা যে ক্লাসটা আমরা মিস করেছি সেটা কখন হবে এটা। আর পরীক্ষাটাও আগামী শুক্রবারের পরীক্ষাটাও আমি পোস্টপোন করছি, এটাও আমি আগামী সপ্তাহে নিব, তবে সেটা শুক্রবার না, কোরবানের আগেই হবে। কোরবানের আগে কোনো একটা দিন পরীক্ষাটা নিয়ে নেওয়া হবে। ওকে, গেল। কারণ ন্যারেশনে বেশি দিন গ্যাপ দিলে তুমি ডিটেল সেন্টেন্সগুলো ভুলে যাবা। আচ্ছা, এই বিষয়ে দুইটা কথা আছে তোমাদের সাথে, সেগুলো ক্লাসের শেষের দিকে বলি। আপাতত পড়াই ঢুকি, কেমন? ছোটো একটা ক্লাস যেহেতু হবে, 30-35-40 মিনিটের ক্লাস যেহেতু হবে, সেহেতু একটু কাজে ঢুকে যায়। আমরা গত ক্লাসে দেখছিলাম প্যারা 1, প্যারা 2, প্যারা 3, প্যারা 4 এরকম করে দেখছিলাম যে সমজাতীয় সেন্টেন্সগুলোকে কীভাবে যুক্ত করব। একজন বক্তা যদি একের অধিক স্টেটমেন্ট দেয়, ধরো একজন বক্তা 4টা সেন্টেন্স বলেছে, তাহলে সেই 4টা সেন্টেন্সকে কীভাবে যুক্ত করব। আমরা দেখেছিলাম যে যদি সমজাতীয় হয় 1 আর 2কে একসাথে করব, 3 and 4কে একসাথে করব। একজন বক্তা 4টা স্টেটমেন্ট দিয়েছে, 1, 2, 3, 4, তাহলে 1 আর 2কে একসাথে করব, 3 and 4কে একসাথে করব, এবং সমজাতীয় যেহেতু সেহেতু n দিয়ে যুক্ত করে দিব, 1 and 2। He further said that, he further told that, he also told that, he again told that, এরকম করে 3 and 4 এইভাবে কানেক্ট করব আমরা। এটা যদি সমজাতীয় হয়। যদি অসমজাতীয় হয়, ধরো একটা অ্যাসার্টিভ একটা ইন্টারোগেটিভ এরকম বাক্য দিয়েছে, সেক্ষেত্রে আমরা কী করব, 1টা তো লিখবো, হি টোল্ড দ্যাট দিয়ে 1টা লিখবো এবং অ্যান্ড আনবো। আর অ্যান্ড আনার পর দ্বিতীয় বাক্যটা যদি ইন্টারোগেটিভ হয়, তাহলে তার জন্য আমরা যে রিপোর্টিং ভার্বটা ইউজ করতাম আক্সড, তাহলে আমরা সেভাবেই দিব, হি টোল্ড ব্লা 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 অ্যান্ড আক্সড দিয়ে দ্বিতীয় সেন্টেন্সটা বসাবো। আবার সেক্ষেত্রে এটাও হতে পারে যে যদি সেটা ইম্পারেটিভ হয়, তাহলে অর্ডার কমান্ডেড দিয়ে ইউজ করবো, অ্যান্ড অর্ডার বা অ্যান্ড কমান্ডেড অ্যান্ড রিকোয়েস্টেড এভাবে। যদি সেটা অবজেক্টিভ হয় তাহলে অ্যান্ড উইশ বা অ্যান্ড প্রেড এভাবে। কেমন কানেক্ট করাটা শিখেছি। সমজাতীয় এবং অসমজাতীয় এই দুই ধরনের বাক্যগুলোকে কীভাবে কানেক্ট করতে হয়। এরপর আরেকটা ব্যাপার দেখছিলাম আমরা, যদি কখনও কানেক্টার্সগুলো দিয়ে দেয়, যেমন সো, ধরো আমরা কি বলছি যে 3টা বাক্য সেন্টেন্স দিয়েছে, 3টা সেন্টেন্স, সেক্ষেত্রে আমাদের নিয়মটা কি, 1 আর 2কে এন্ড দ্বারা যুক্ত করো, তৃতীয়টাকে আলাদা রাখো। এখন যদি তৃতীয় বাক্যটা শুরুতেই একটা সো দিয়ে দেয়, তাহলে এই সো দিয়ে তো আমি ইউজ করতে পারবো না। সেক্ষেত্রে কী করব, 1টাকে আলাদা রেখে 2 and 3 এই দুইটাকে এন্ড দিয়ে যোগ করব। আর সেক্ষেত্রে এন্ডের পর তৃতীয় বাক্যের শুরুতে যে সোটা আছে সে সোটা বসিয়ে দিব। এটা গেল আমাদের দ্বিতীয় আলোচনা গত ক্লাসে। এরপর আমরা আলোচনা করছিলাম বাট থাকলে, বাক্যে বাট থাকলে তখন আমরা কিভাবে ইউজ করব। এবং সেখানে আলোচনায় দেখছিলাম যে বাটের অবস্থান 2 রকম হতে পারে। একটা হতে পারে এরকম যে একই বক্তা
দুইটা তিনটা সেন্টেন্স বলছে, সে দুইটা সেন্টেন্স মানে ইনভার্টেড কমার ভিতর তার দুইটা বা তিনটা স্টেটমেন্ট, আর সেই স্টেটমেন্টগুলো কোনো একটা শুরুতে বাট আছে। যেমন হি সেড টু মি, আমরা যেটা করছিলাম গত ক্লাসে, হি সেড টু মি আই ওয়েন্ট টু ইয়োর হাউস ফুল স্টপ বাট ইউ ওয়ার নট দেয়ার। তাহলে আই ওয়েন্ট টু ইয়োর হাউস ইউ ওয়ার নট দেয়ার দুইটাই কিন্তু একই বক্তার কথা, এবং দ্বিতীয় বাক্যের শুরুতে বাট আছে, বাট ইউ ওয়ার নট দেয়ার। সো এরকম যখন বাট থাকে তখন বাটটাকে বসিয়ে দিতে হয়। হি টোল্ড মি দ্যাট হি হ্যাড গন টু মাই হাউস বাট আই হ্যাড নট বিন দেয়ার, বাটটা বাট বসে যাবে, আমরা অ্যান্ড দ্বারা যুক্ত না করে বাট দিয়ে যুক্ত করব। কিন্তু যদি কোনো বক্তার বক্তব্য বাট দিয়ে শুরু হয়, অর্থাৎ তার স্টেটমেন্টটাই বাট, আই সেড বাট ওয়াই ডিড ইউ গো, আই সেড বাট ওয়াই ডিড ইউ গো, এর আগে আমি হয়তো আই সেডের পর আর কোনো বাক্য বলি নাই, সেক্ষেত্রে এই বাটের জন্য ইন কন্ট্রাস্ট একটা ফ্রেজ শিখেছিলাম আমরা, ইন কন্ট্রাস্ট দিয়ে ইউজ করব। ওকে, ইন কন্ট্রাস্ট আই আস্কড ওয়াই হি হ্যাড গন। ওকে, সো বাট পর্যন্ত আমরা গত ক্লাসে দেখেছি। এরপর সরি দেখেছি আমরা, সরি শব্দটাকে আমরা কীভাবে ইউজ করব। বলেছে সরিকে নানা রকমভাবে করা যায়, তুমি সরির জন্য সরাসরি ইউজ করতে পারো, আই ওয়াজ সরি, হি ওয়াজ সরি, হি টোল্ড দ্যাট হি ওয়াজ সরি, এভাবে ইউজ করতে পারো শুধু সরি থাকলে, অথবা হি ব্যাগড অ্যাপোলজি এভাবে ইউজ করতে পারো, অথবা হি অ্যাপোলজাইজ, সেক্ষেত্রে আমরা দুইটা বানানো দেখেছি, জিআইজেটি জিআইএসি, যেটাই লিখো অল আর সব রাইট আছে। সো সরির ব্যবহারটা আমরা গত ক্লাসে কমপ্লিট করেছি। আজকে মূলত আমরা যে জিনিসটার উপর ফোকাস করব সেটা হচ্ছে এই ন্যারেশনের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, খুবই ইম্পর্টেন্ট। আমি জানি না ক্লাস 9-10-এ তুমি এত ইলাবোরেটলি এই অংশটাকে দেখেছো কি না, মানে আমি আজকে ক্লাসে যেটা দেখতে যাচ্ছি, কেমন করতে যাচ্ছি, সেটা এত ইলাবোরেটলি, এত বড় করে বিশদ আকারে তুমি দেখেছো কি না 9-10-এ আমি জানি না। অনেকেই দেখতে পাও, অনেকে হয়তো দেখেছো, কারণ তোমরা ক্লাসের পর যে কমেন্টগুলো করো সেখানে দেখলে বোঝা যায় যে অনেকে অনেক কিছু জেনে বা জানতে চাইছে, সেখান থেকে প্রশ্ন করছো, ভেরি গুড। দুইটা কথা একটু বলে রাখি বাবা, এই জিনিসগুলো করো না। যারা আমার পুরনো স্টুডেন্ট মানে হচ্ছে সেই গত বছর থেকে আছে, তারা জানে, কিন্তু যারা নতুন যোগ হয়েছে, গত মাসে যোগ হয়েছে বা এই মাসে যোগ হচ্ছে, তারা হয়তো জানো না এই বিষয়টা। এখানে একটা গ্রুপে একটা বিষয় আছে, সেটা হচ্ছে কোনো একটা স্টুডেন্ট যদি কোনো একটা প্রশ্ন করে, তাহলে তুমি অবশ্যই তার প্রশ্নে কোনো ধরনের কমেন্ট বা আনসার দিবা না। কারণ সে যদি কোনো প্রশ্ন করে থাকে, সে আমাকে করেছে এবং সেটার উত্তর দেওয়ার দায়িত্ব আমার। সেখানে তুমি কোনো উত্তর দিতে যাবে না, নাক গলাবে না। তুমি উত্তর জানলেও চুপ করে থাকবা, উত্তর না জানলেও চুপ করে থাকবা। কারো কোনো কমেন্টে অন্য কোনো স্টুডেন্ট কোনো কমেন্ট করবে না প্লিজ। কারণ আমি গত 2 ক্লাসের পরে কমেন্ট বক্সে এই কাজটা দেখেছি, এবং একজনকে তো আমি খুব রূঢ় ভাষায় বলেছি যে উত্তর জানা না থাকলে অন্যের কমেন্টে নাক গলাবেন না, এরকম একদম স্পষ্ট ভাষায় মানে রূঢ় ভাষায় বলেছি। গত ক্লাসও দেখেছি যে একজনের একটা প্রশ্নে আরেকজন কমেন্ট করে বসে আছে, আমি নামটা জানি, নামটা বলছি না। সো প্লিজ ডোন্ট ডু দ্যাট, কারণ অন্যজন ইনসাল্ট ফিল করতে পারে। এখন তুমি একটা প্রশ্ন করেছো, অন্য কেউ এসে বললে তুমি এটা জানো না, এটা উত্তর এরকম, তখন অন্যজন ইনসাল্ট ফিল করতে পারে। সো প্লিজ কেউ কোনো কমেন্ট করলে তুমি উত্তর জানলেও চুপ করে থাকবা, তুমি উত্তর না জানলেও চুপ করে থাকবা। তুমি ওর কমেন্টে কোনো কমেন্ট করবে না। তুমি দরকার হলে আলাদাভাবে অন্য কমেন্টে তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো, কিন্তু কারো কোনো কমেন্টে কোনো স্টুডেন্ট কমেন্ট করবে না, ফর গডস সেক। আমি আজকে বলে দিলাম, নেক্সট ক্লাস থেকে যদি আমি এটা দেখি, বা আজকে ক্লাসের পর থেকে যদি আমি এটা দেখি, আমি সেই স্টুডেন্টটাকে মিউট করে দিব মানে হচ্ছে সে আর কোনো কমেন্টও করতে পারবে না, কোনো প্রশ্নও করতে পারবে না, তার কোনো প্রশ্নও সে আর করতে পারবে না। সো আমি চাইছি না, কেমন? তোমার প্রশ্ন থাকলে তুমি করো, তুমি কেন শুধু অন্যের কমেন্টে গিয়ে নাক গলাচ্ছ, কেমন? ওটা করো না, এটা একটা বিষয়। আরেকটা বিষয় দেখছি যে উত্তরটা জানে তারপরও আবার প্রশ্ন করছে, হ্যাঁ, উত্তরটা যদি তুমি জানো তাহলে কেন বাবা আবার আমাকে প্রশ্নটা করছো? তাহলে কি তুমি দেখতে চাইছো যে স্যার জানে কিনা একটু দেখি, নাকি তুমি দেখাতে চাইছো যে তুমি আরও অনেক কিছু জানো? হোয়াট এভার, তুমি যাই জানো, যদি তোমার প্রশ্ন থাকে তুমি আমাকে করবা, কিন্তু তুমি উত্তর জানো সেটা আবার আমার কাছ থেকে জানতে চাও তো কোনো দরকার নেই, কেমন? হোয়াট এভার, এই দুটো জিনিস একটু মাথায় রেখো, ওকে? ও আরেকটা বিষয়, আমার লাস্ট ক্লাসটা ছিল আজকে কী বা বৃহস্পতিবার না, আমি রোববার ক্লাস নিয়েছি, মঙ্গলবার ক্লাসটা হয়নি, এবং ক্লাসের পর কমেন্ট সেকশন থাকে 24 ঘন্টা। যেমন আজকে বৃহস্পতিবার ক্লাসের ভিডিওটা 1টা বাজে ডিলিট হয়ে যাবে, এবং এরপর 24 ঘন্টা শুক্রবার রাত 1টা পর্যন্ত এই
প্রশ্ন করার জন্য কমেন্ট সেকশন অন থাকবে, কমেন্ট সেকশন অন থাকবে। কিন্তু আমি কিছু স্টুডেন্টকে দেখলাম যে ক্লাস হয়েছে রোববার, তারা গতকাল বুধবার রাতে 11:30 বাজে আমাকে ওই ক্লাসের উপর প্রশ্ন করছে। তাহলে সোম মঙ্গল 48 ঘন্টা পার হয়ে গেছে, তুমি কি করেছো? আমি একেবারে কনফার্ম হয়ে ধরে নিতে পারি যে তুমি ক্লাসটা তখন করো নাই, রোববারের ক্লাসটা করো নাই, রোববারের ভিডিওটা তুমি ডাউনলোড করে রেখেছো, এরপর তুমি পরে গতকাল হয়তো ভিডিওটা দেখেছো, তারপর তোমার মাথায় প্রশ্নটা আসছে, তারপর তুমি আমাকে করছো, মেসেঞ্জারে আমাকে প্রশ্নটা করছো। প্লিজ ডোন্ট ডু ইট, প্লিজ ডোন্ট ডু ইট। আর প্রশ্ন করার সময় একটু দেখো, কারণ কি আমাদেরও তো একটা লাইফ আছে। আমি সারাক্ষণ তোমার মোবাইল নিয়ে বসে থাকবো এবং এরপর তুমি একটা প্রশ্ন করবা, আমি বসে বসে সারাদিন শুধু এরকম সবাই সারাদিন শুধু প্রশ্ন করবে আর আমি শুধু সারাদিন উত্তর দিতে থাকবো, এভাবে তো চলে না। সো একটু ডিসিপ্লিনড হও। ডিসিপ্লিন মানে হচ্ছে হ্যাঁ আজকে ক্লাস করেছি, যা প্রশ্ন ছিল ক্লাস করার সময় লিখে রেখেছি, এবং এরপর হ্যাঁ সাথে সাথে মনে নাও পড়তে পারে, মনে না পড়লে তারপর দিন মনে পড়বে, তারপর দিন সকালবেলা, তারপর দিন দুপুরবেলা, তারপর দিন বিকেলবেলা, তারপর দিন সন্ধ্যাবেলা, কারণ তারপর রাত 1টা পর্যন্ত আছে তো তোমার কমেন্ট সেকশন। সো যা প্রশ্ন করার এই টাইমের মধ্যেই করে ফেলো কারণ তুমি একটা প্রশ্ন করলে আমি হয়তো তখন অন্য কোনো কাজে ব্যস্ত, তখন বলবো মা স্যারের প্রশ্নটা সিন করছে কিন্তু উত্তর দেয় নাই, তাহলে স্যার মনে উত্তর জানে না, ব্লা নানা রকম ধারণা আসবে। সো এটা করো না। তাহলে দুটো জিনিস একটু নিষেধ করে দিচ্ছি, একটা হচ্ছে অন্যের কমেন্টে কোনো কমেন্ট করবে না, কোনো রিপ্লাই করবে না, এটা একটা। দ্বিতীয়ত তোমার জন্য যে নির্দিষ্ট সময়, সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই তুমি কি করো, কমেন্ট করো বা প্রশ্ন করো, আমি তোমাকে উত্তর দিতে রাজি আছি। আর তৃতীয়, যদি তোমার কিছু জানা থাকে সেটা আবার জানতে চাওয়ার কোনো মানে আমার কাছে হয় না, যে আবার কেন জানতে চাও, এটা তো জানি আমি এরকম। ওকে, আর যদি না জানো তাহলে করো। ওকে, আমরা যে দুইটা বিষয় নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে, একটা হচ্ছে তুমি দেখবা যখন প্যাসেজ ন্যারেশন, ওদিন কাকে জানি বলছিলাম যে সে আমাকে একটা সেন্টেন্স দিয়েছে যে স্যার এটা কীরকম হবে, আজ এটা তো এখনও পড়াইনি, এই তো হলো আচ্ছা তাই নাকি। আমি তখন তাকে আরেকটা সেন্টেন্স দিলাম, আজ দেখো এটা পারবা, বল না স্যার এই ধরনের সেন্টেন্সকে আপনি করাবেন, আজ হ্যাঁ অবশ্যই করাবো। তখন ও আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। সো এখনও তুমি ন্যারেশনের খুব গভীরে প্রবেশ করো, ন্যারেশনের অনেক দিক আছে এখনও শেখার মতো। সো পুরোটা শেষ হোক, এখনই তুমি প্যাসেজ ন্যারেশন নিয়ে টান দিবা, ডোন্ট ডু দ্যাট। দেখো না আমি ধাপে ধাপে কোথায় যাই, একদিনে তো সব কিছু খাইয়ে দেওয়া যায় না, একটু সময় লাগবে, আর সব কিছু একসাথে দিতে গেলে কিচ্ছু হবে না। ওকে, আমি যে দুটোর কথা বলছিলাম, যে যখন তুমি প্যাসেজ ন্যারেশনগুলো ক্লাস 9-10-এ পড়েছিলে তখন তুমি দেখেছো যে কখনো কোনো প্যাসেজে প্রশ্ন কিংবা উত্তর পুরোটা করা হয় না। যেমন ওয়্যার আর ইউ গোয়িং এটা না বলে শুধু বলা হচ্ছে ওয়্যার, এটা, কিংবা আই এম গোয়িং টু নিউ মার্কেট এটা না বলে শুধু বলছে নিউ মার্কেট। ওয়্যার আর ইউ গোয়িং, আই সেড নিউ মার্কেট। তাহলে শুধু নিউ মার্কেট, এবার এই নিউ মার্কেটটাকে তুমি কীভাবে অ্যান্সার আনছো, এই ব্যাপারটা একটু দেখবো আমরা। আরেকটা জিনিস দেখবো, এটা আরও বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইয়েস কিংবা নো এই দুটো শব্দের বিভিন্ন ধরনের ব্যবহার, এই দুটো শব্দকে বিভিন্ন রকমভাবে আমরা ইউজ করি। সো এই দুটো জিনিস মূলত আমরা আজকে দেখব, এবং এই দুইটা দেখার পরও যদি আমাদের হাতে সময় থাকে তাহলে হয়তো আর কোনো নতুন টপিকে যাব, টপিক মানে হচ্ছে আরেকটা কাজ শুরু করব, আদারওয়াইজ এই দুইটাতে আমরা শেষ করব। সো লেটস স্টার্ট উইথ দ্যাট ব্রিফ কোয়েশ্চেন অর ব্রিফ আনসার। ছোটো যে প্রশ্ন বা উত্তরগুলো হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করি। ওকে, আমি জানি না এটা কত নাম্বার প্যারা, 5, 6, 7, 8 কিছু একটা হবে। সো আমি স্টার্ট দিয়ে করছি। ধরো এরকম একটা প্যাসেজ দিল, He said to me, where are you going? He said to me, where are you going? I said, Andar Killa. I said আন্দরকিল্লা চিনো তো না? আচ্ছা যাই হোক, I said আন্দরকিল্লা মানে চিটাঙে মোটামুটি যত বইয়ের দোকান আছে ম্যাক্সিমাম বইয়ের দোকান এই আন্দরকিল্লাতেই আছে, তাই তো? সেই জন্য আমি এই আন্দরকিল্লাটা লিখলাম। I said আন্দরকিল্লা। He said why? He said why? শেষ। I said to buy some books. আচ্ছা, এই প্যাসেজটা আমরা করব। এই প্যাসেজে একটা জিনিস খেয়াল করো, হি সেড টু মি ওয়্যার আর ইউ গোয়িং,
পুরো লাইনটা দিয়েছে। আই সেড আন্দরকিল্লা, একটা ওয়ার্ডে শেষ করে দিয়েছি। হি সেড ওয়াই, কেন? পুরো প্রশ্নটা করেছে না। ওকে, আই সেড টু বাই সাম বুকস, কিছু বই কিনতে। হ্যাঁ, কিছু বই কিনতে কি? পুরো বাক্যটা কমপ্লিট করেছে না। তাহলে ডিরেক্ট স্পিচে এটা একটা সুবিধা আছে যে তুমি একটা ওয়ার্ড দিয়ে বা গুটি কয়েক ওয়ার্ড দিয়ে তুমি কাজ সেরে ফেলতে পারো। এটা হচ্ছে ডিরেক্ট স্পিচের বৈশিষ্ট্য। কিন্তু যখনই তুমি ইনডাইরেক্ট ন্যারেশন করছো বা ইনডাইরেক্ট স্পিচ করছো, তখন অবশ্যই এগুলো সিঙ্গেল ওয়ার্ডে থাকতে পারবে না বা দুইটা তিনটে ওয়ার্ড দিয়ে থাকতে পারবে না। তোমাকে মনে করতে হবে যিনি তোমার পরীক্ষার খাতা কাটছেন তিনি একেবারে একটা বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে, সে কিচ্ছু বুঝে না, তাকে পুরোটা খাইয়ে দিতে হবে। খাইয়ে দিতে হবে মানে কি, কলারটা ছিলে একেবারে মুখের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, পুরোটা বুঝিয়ে দিতে হবে। ওকে, তুমি শর্টকাট কোনো আনসার দিয়ে পারবে না। ওকে, সো আমরা আজকে ওই জায়গাটা দেখছি যে কীভাবে আনসার করা যায়। ফার্স্ট এটা দেখ, হি সেড টু মি ওয়্যার আর ইউ গোয়িং, তাহলে এটা আনসারটা কীরকম হবে? হি সেড টু মি আছে, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে সেড টু কী হয়ে যাবে? আস্কড। হি আস্কড মি, WH আছে তাই বসে গেল ওয়্যার, অক্সিলারি চলে গেল সাবজেক্টের পর, ইউ মানে হচ্ছে আই, তাহলে ওয়্যার আই। এমিজ আর থাকলে সেটা কি হয়ে যায়? ওয়াজ বা ওয়্যার, তাহলে ওয়্যার আই ওয়াজ গোয়িং, ওয়্যার আই ওয়াজ গোয়িং। ওকে, তাহলে গেল এটা। হি সেড টু মি ওয়্যার আর ইউ গোয়িং, হি আস্কড মি ওয়্যার আই ওয়াজ গোয়িং। ওকে, আচ্ছা, এবার আই সেড আন্দরকিল্লা, সে আমাকে প্রশ্ন করলো তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম আন্দরকিল্লা। মানে কি? মানে হচ্ছে আমি আন্দরকিল্লা যাচ্ছি। ওকে, তাহলে প্রথমত যেহেতু প্রশ্নের উত্তরে বলছো, তাহলে এটাকে এইভাবে শুরু করতে হবে, তাই তো? আই আনসার্ড অথবা রিপ্লাইড, আই আনসার্ড অথবা রিপ্লাইড দ্যাট। এবার আনসার ইচ্ছে হলে আনসার দাও, রিপ্লাইড ইচ্ছে হলে রিপ্লাই দাও, যেটা তোমার ইচ্ছে সেটা দাও। আনসার বা রিপ্লাই যেটা ইচ্ছে সেটা দাও। আই আনসার্ড অথবা রিপ্লাইড দ্যাট। ওকে, এবার আই সেড আন্দরকিল্লা, এটা মানেটা কি দাঁড়ায়? প্রশ্নটা কি ছিল? তুমি কোথায় যাচ্ছ? তাহলে আমি যদি পুরো বাক্যটা বলি, আমি কি বলবো? আমি আন্দরকিল্লা যাচ্ছি, এটাই ভদ্রতা। এখন ধরো তোমাকে তোমার কলেজের প্রিন্সিপাল জিজ্ঞেস করলো কেমন আছো, কেমন আছো? তখন তুমি বললা ভালো ভালো ভালো, এইভাবে বলতে পারবা না? বলতে পারবো, কারণ এটা হচ্ছে ইনফর্মাল ওয়ে। এখন প্রিন্সিপালের সাথে বা টিচারদের সাথে তোমার সম্পর্কটা কীরকম? ফর্মাল। অ্যান্ড যদি ফর্মাল কারোর সাথে তোমার কোনো কথাবার্তা হয়, তখন তোমার উত্তরগুলোও হতে হয় ফর্মাল। হ্যাঁ, তুমি কেমন আছো? জি আমি ভালো আছি। জি না বললেও হয়তো পারো, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? তাহলে এই যে আমি ভালো আছি, পুরো বাক্যটা তুমি বলছো ফর্মাল ওয়েতে। যেখানে আমি আমার ফ্রেন্ডদের সাথে থাকলে তখন কি বলছি? কিরে কেমন আছিস? বিন্দাস, জাস্ট এরকম বলতে বিন্দাস, শুধু একটা ওয়ার্ড ইউজ করে দিলা। তুমি সেখানে পুরো বাক্য বলার দরকার নেই, বিকজ দ্যাট ওয়াজ অ্যান ইনফর্মাল কনভারসেশন। ওকে, তাহলে যখনই আমরা ফর্মালে যাচ্ছি, ফর্মাল কনভারসেশন যাচ্ছি, তখন অবশ্যই আমাকে পুরো বাক্যটা বলতে হবে। এখন খেয়াল করো, ওয়্যার আর ইউ গোয়িং কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে। তাহলে আমি যখন উত্তরটা দিব কোন টেন্সে দিব? অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দিব। তাহলে আমার উত্তরটা এই আন্দরকিল্লা, এটা আমার আর উত্তরটা আসলে কি? আমার উত্তরটা ছিল এরকম, আই অ্যাম গোয়িং টু আন্দরকিল্লা, আই এম গোয়িং টু আন্দরকিল্লা, এটা হচ্ছে আমার উত্তর। এবার এই আমার পুরো উত্তরটাকে সংক্ষেপে তারা কিভাবে বললো? আন্দরকিল্লা। এখন তারা তো বাবা প্রশ্নকর্তা, তারা চাইলেই যা খুশি করতে পারে, কিন্তু আমি তো যা খুশি তা করতে পারি না। আমাকে এই পুরোটাকে ইনডাইরেক্ট করে দেখাতে হবে। আর সেক্ষেত্রে আমার উত্তরটা কী হবে? আই আনসার বা রিপ্লাই দ্যাট আই এম থাকলে, এমিজার থাকলে ওয়াজ ওয়ে, আই ওয়াজ গোয়িং টু আন্দরকিল্লা। আমি একটু সংক্ষেপে দিলাম, কেমন? আই ওয়াজ গোয়িং টু আন্দরকিল্লা, এটা সংক্ষেপে দিলাম। বা যে দেখিস আবার মনে করিস না যে শুধু এন দিয়ে লিখে রাখছে। তাহলে তোমাকে যেটা আমি শেখাতে চাইছি সেটা হচ্ছে, যদি এরকম একটা সিঙ্গেল ওয়ার্ড বা দুইটা তিনটা ওয়ার্ড দিয়ে যদি তোমার উত্তর শেষ করে দেয়, সেক্ষেত্রে তোমাকে পুরো বাক্যটা লিখতে হবে। এটা তো হচ্ছে তাদের জন্য যারা ভালো স্টুডেন্ট। আমি সবসময় একটা কথা বলি, বাবা গ্রামার দুই পদ্ধতিতে শেখা যায়, একটা হচ্ছে ভালো পদ্ধতি, একটা হচ্ছে গাধা পদ্ধতি। ভালো পদ্ধতি হচ্ছে এটা, ওয়্যার আর ইউ গোয়িং,
আই এম গোয়িং টু আন্দেকিল্লা। এবার আই এম গোয়িং টু আন্দেকিল্লাকে যখন আমি ইনডাইরেক্ট করছি, আই ওয়াজ গোয়িং টু আন্দেকিল্লা। এটা হচ্ছে ভালো পদ্ধতি, বুঝে বুঝে করা। আর যদি তুই গাদা পদ্ধতিতে চাস তাহলে দেখ প্রশ্নে কী ছিল, ওয়্যার আই ওয়াজ গোয়িং। এবার এই আই ওয়াজ গোয়িংটাকে কোথায় বসিয়ে দিয়েছে, এখানে আই ওয়াজ গোয়িং টু আন্দেকিল্লা। তাহলে প্রশ্নের মধ্যে যেটা আছে সেখান থেকে তুমি উত্তরটা নিয়ে আসতে পারছো। ওকে, তাহলে মূল জিনিসটা বুঝতে পারলা কি না দেখো, যে যদি একটা বা দুইটা শব্দ দিয়ে আমাকে কোনো উত্তর দেয় সেক্ষেত্রে আমাকে পুরো বাক্যটা দিতে হবে। পরে আমরা আরও দেখবো, এক্সাম্পল আরও দেখবো। আচ্ছা, এটা গেল একটা, ওয়্যার আই ওয়াজ গোয়িং টু আন্দেকিল্লা। আচ্ছা, হি স্যাড ওয়াই। এবার হি স্যাড এটা কীরকম হচ্ছে, হি আস্কড। এখন হি আস্কড ওয়াই, ও তো একটা ওয়ার্ড দিয়ে প্রকাশ করে দিয়েছে। ওয়াই মানে কি? সে আমাকে প্রশ্ন করছে তুমি কোথায় যাচ্ছ, আমি তাকে বললাম আমি আন্দেকিল্লা যাচ্ছি। এবার সে জিজ্ঞেস করলো কেন। কেন মানে কি? তুমি কেন আন্দেকিল্লা যাচ্ছ বা তুমি কেন সেখানে যাচ্ছ, এটাই তো না? সো এইটা দুইভাবে করতে পারো। একটা হচ্ছে মূল প্রশ্নটাকে তুমি ইলাবোরেট করো। তুমি যদি আসলে ওকে জিজ্ঞেস করো যে আন্দেকিল্লা কেন যাচ্ছ, তাহলে প্রশ্নটা কীরকম করতে পারতা, ওয়াই আর ইউ গোয়িং টু আন্দেকিল্লা ব্লা 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 ব্লা। এটা পুরোটা, ওয়াই আর ইউ গোয়িং টু আন্দেকিল্লা। এই ওয়াই আর ইউ গোয়িং টু আন্দেকিল্লা এটাকে তুমি সংক্ষেপে কী দিয়েছো, শুধু ওয়াই। ইনফর্মাল। ফর্মাল করতে গেলে এখন তোমাকে পুরোটা দিতে হবে। তাহলে হি আস্কড মি দিতেও পারো, নাও দিতে পারো, তোমার ইচ্ছা। হি আস্কড ওয়াই আর ইউ আছে, তাহলে এটা কী হয়ে যাবে, আই ওয়াজ। ওয়াই আই ওয়াজ গোয়িং। তুমি চাইলে ওয়াই আই ওয়াজ গোয়িং টু আন্দেকিল্লা লিখতে পারো। একটু মন দিয়ে শুনো, কারণ গতদিন আমি ট্যাগ কোয়েশ্চেন দেখিয়েছিলাম এবং ট্যাগ কোয়েশ্চেনে আমি প্রশ্ন বুঝিয়েছি যে দেখো এটা এরকম থাকলে এরকম হবে। তুমি সবসময় মেইন স্পিচটার উপর জোর দাও এবং মেইন স্পিচটা থেকে কী বোঝাচ্ছে সেটা দেখো, তারপর তুমি ট্যাগ করো, ওকে, আনসার করো। কিন্তু তারপরও আমাকে অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে বা জিজ্ঞাসা করেছো, এবং এই যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করেছো এগুলোর একটাই কারণ, সেটা হচ্ছে যখন আমি বুঝাচ্ছি তখন তুমি বুঝো নাই, তখন তুমি প্যাসেজটা বুঝো নাই। এটা হচ্ছে তোমার কারণ, বুঝতে পারছো? সো একটু কেয়ারফুল থাকো যখন আমি বুঝাই। হি আস্কড ওয়াই আই ওয়াজ গোয়িং টু আন্দেকিল্লাও হতে পারে, অথবা হি আস্কড ওয়াই আই ওয়াজ গোয়িং এটাও হতে পারে, ফুল স্টপ। ওকে, আবার চাইলে এই জিনিসটা না দিয়ে এখানে আমি অবলিক চিহ্ন দিয়ে দেখালাম, এটাও হতে পারে হি আস্কড দ্য রিজন, এটাও দিতে পারো। এটা ওয়াইয়ের জন্য একটা সুবিধা যে ওয়াইয়ের জন্য তুমি আস্কড দ্য রিজন বসিয়ে দিতে পারো, অথবা তুমি চাইলে এটাকে আরও লম্বাও করতে পারো, হি আস্কড দ্য রিজন অফ মাই গোয়িং, এটাও করতে পারো, তোমার ইচ্ছা। তবে হি আস্কড দ্য রিজন বলে ফেললেই ভালো, অথবা হি আস্কড ওয়াই আই ওয়াজ গোয়িং। তাহলে খেয়াল কর, শুধু ওয়াই, এই ওয়াইটাকে তুমি কয়ভাবে লিখতে পারছো, তুমি ওয়াই আই ওয়াজ গোয়িংও লিখতে পারছো, আবার হি আস্কড দ্য রিজন দিয়েও লিখতে পারছো, অথবা হি আস্কড দ্য রিজন অফ মাই গোয়িংও লিখতে পারছো, অথবা হি আস্কড ওয়াই আই ওয়াজ গোয়িং টু আন্দেকিল্লা এটাও লিখতে পারছো। মূল কথা হচ্ছে শুধু ওয়াই বসিয়ে দিতে পারবে না, হি আস্কড ওয়াই এটা বসিয়ে দিতে পারবে না। কেমন? কারণ এই সিঙ্গেল ওয়ার্ডটা দ্বারা যে পূর্ণাঙ্গ বাক্যটা হয়, হোক সেটা ইন্টারোগেটিভ, হোক সেটা ইম্পারেটিভ, হোক সেটা এক্সক্লেমেটরি, যাই হোক না কেন, যে পূর্ণাঙ্গ বাক্যটা হয় তোমাকে পূর্ণাঙ্গ বাক্যটা ধরে তারপর করতে হবে। আচ্ছা, এটা গেল ওয়াইয়ের লাইনটা, আচ্ছা, এবার আই সেড টু বাই সাম বুকস। যেহেতু আগের লাইনে প্রশ্ন করেছে তাহলে পরের লাইনে আমি উত্তর দিচ্ছি। আবার আই আনসার্ড বা রিপ্লাই যাই দিবা, আই আনসার্ড দ্যাট, কারণ পরেরটা তো অ্যাসার্টিভ, আই আনসার দ্যাট। এখন তুমি চিন্তা করো, তোমাকে এখান থেকে যদি দেখো টু বাই সাম বুকস যদি তুমি দেখো, তোমার মনে হবে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এটাকে আসলে ইম্পারেটিভ সেন্টেন্স না। আমি তোমাকে জিজ্ঞেস করলাম কেন, তুমি বলছো তুমি আন্দেকিল্লা যাচ্ছ, আমি জিজ্ঞেস করলাম কেন, তুমি আমাকে বললা বই কিনতে, কিছু বই কিনতে। কিছু বই কিনতে কি? কিছু বই কিনতে আমি যাচ্ছি কিছু বই কিনতে। তাহলে এই আমি যাচ্ছি কিছু বই কিনতে, আমি যাচ্ছি কথাটা এখানে নাই,
এটা তোমাকে আনতে হবে। তাহলে অ্যাকচুয়ালি যদি আমি এটাকে পূর্ণাঙ্গ সেন্টেন্স করি, হি সেড ওয়াই, আই সেড টু বাই সাম বুকস, এই টু বাই সাম বুকস যদি হয়, তার মানে আমাকে আসলে কি বলতে চেয়েছি, আসলে আমি বলতে চেয়েছি যেহেতু আগের লাইনে ওয়াই আর ইউ গোয়িং ছিল, তাহলে আমি আনসারটা আসলে কি দিচ্ছি, আই অ্যাম গোয়িং টু বাই সাম, আমি একটু সংক্ষেপে লিখছি কেমন, আই এম গোয়িং টু বাই সাম বুকস। এবার এই আই অ্যাম গোয়িং এই অংশটা তারা বাদ দিয়ে দিয়েছে, তারা শুধু কি দিয়েছে, টু বাই সাম বুকস, যেটা ইনডাইরেক্ট করার সময় তোমাকে আনতে হবে। ফলে আই আনসার দ্যাট, এবার আই ওয়াজ গোয়িং টু বাই সাম বুকস, আই ওয়াজ গোয়িং টু বাই সাম বুকস। এবং খেয়াল কর একটা জিনিস, এই যেরকম আই ওয়াজ গোয়িং ছিল প্রশ্নে, সেটা আমি উত্তরের ক্ষেত্রে নিয়ে এসেছি, ঠিক একই রকমভাবে ওয়াইয়ের পর দেখ কী ছিল, আই ওয়াজ গোয়িং, আর সেটাকে আমরা কীভাবে করছি দেখ, আই আনসার দ্যাট আই ওয়াজ গোয়িং, বসে গেছে না, তারপর কোনটা বসিয়েছি, টু বাই সাম বুকস। ওকে, এরকম আমি শুধু তোমাকে এখন নিয়মগুলো দেখিয়ে রাখছি, আমি তোমাকে প্যাসেজ ন্যারেশন প্র্যাকটিসে এখনও আনিনি। প্র্যাকটিসে যখন ঢুকবা তখন দেখবা এগুলো প্র্যাকটিস করতে করতে মাথায় গেঁথে যাচ্ছে। এখন শুধু তোমাকে নিয়মগুলো দেখানো হচ্ছে যে কীরকম হতে পারে। তাহলে যদি সিঙ্গেল ওয়ার্ড দিয়ে উত্তর দেওয়া হয়, তোমাকে সেটা পূর্ণাঙ্গ বাক্য বানাতে হবে, বা সিঙ্গেল ওয়ার্ড দিয়ে যদি কোয়েশ্চেন করা হয়, তোমাকে সেটাও পূর্ণাঙ্গ বাক্য বানাতে হবে, এবং বাক্য বানিয়ে একটা কমপ্লিট সেন্টেন্স করে সেখানে সাবজেক্ট এবং ফিনিট ভার্ব ইউজ করে তারপর তুমি কি করবা, এটাকে ইনডাইরেক্ট করবা। সো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ প্যাসেজ ন্যারেশন। বুঝতে পারছি? ওকে, আমরা যতই সামনে এগোবো ততই আমরা এগুলোর উপর প্র্যাকটিসটা করব। আপাতত শুধু আমি দেখিয়ে রাখলাম, তুমি কোথায় যাচ্ছ, আন্দরকিল্লা, না শুধু আন্দরকিল্লা না, আমি আন্দরকিল্লায় যাচ্ছি, এই পুরো লাইনটা তোমাকে বানাতে হবে। কেন, কেন না, তুমি কেন যাচ্ছ, পুরো বাক্যটা বানাতে হবে। বই কিনতে, বই কিনতে না, আমি বই কিনতে যাচ্ছি, আমি বই কিনতে যাচ্ছি, আমি আর যাচ্ছি দুটো ওয়ার্ড যোগ করতে হয়েছে, এবং এরপর আমার পুরো প্যাসেজটা দাঁড়ালো। ফলে এই পুরো প্যাসেজটার উত্তরটা কী হলো দেখ, হি আস্কড মি ওয়্যার আই ওয়াজ গোয়িং, আই আনসার্ড অর রিপ্লাইড দ্যাট আই ওয়াজ গোয়িং টু আন্দরকিল্লা, আই ওয়াজ গোয়িং টু আন্দরকিল্লা, ফুল স্টপ। হি আস্কড মি, চাইলে হি অ্যাগেইন আস্কড মি, কারণ সে তো আগেও একটা প্রশ্ন আমাকে করেছে, তাহলে সে আবার জিজ্ঞেস করলে হতে পারে। হি অ্যাগেইন আস্কড মি, বা হি ফার্দার আস্কড মি দ্য রিজন হতে পারে। হি ফার্দার আস্কড মি দ্য রিজন অফ মাই গোয়িং হতে পারে। হি ফার্দার আস্কড মি ওয়াই আই ওয়াজ গোয়িং হতে পারে। হি ফার্দার আস্কড মি ওয়াই আই ওয়াজ গোয়িং টু আন্দরকিল্লা, এটাও হতে পারে। সো যেটা তোমার ইচ্ছা তুমি সেটা লিখবা, শুধু ওইটা লিখবা না, হি আস্কড মি ওয়াই, এই ওয়াইটা শুধু বসাই দিবা না, এটা দ্বারা কি বুঝিয়েছে পুরোটা তোমাকে দিতে হবে। আই সেড টু বাই সাম বুকস, আমি বললাম কিছু বই কিনতে, কিছু বই কিনতে না, আই আনসার দ্যাট বা আই রিপ্লাই দ্যাট আই ওয়াজ গোয়িং টু বাই সাম বুকস, আই ওয়াজ গোয়িং টু বাই সাম বুকস। এবার পুরো সেন্টেন্সটা হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এরকম সিঙ্গেল ওয়ার্ড বা গুটি কয়েক ওয়ার্ড থাকলে হবে না, আমাকে সাবজেক্ট ফিনিট ভার্ব দিয়ে একটা কমপ্লিট সেন্টেন্স বানাতে হবে, আর কমপ্লিট সেন্টেন্স বানানোর পরে আমি এই প্যাসেজটা করতে পারবো। তাহলে এটা গেল একটা জিনিস ফোকাস করার। এগুলো ধাপে ধাপে এগোচ্ছি প্যাসেজ ন্যারেশনের দিকে, কেমন? এই কথাবার্তাগুলো বা এই ধরনের জিনিসগুলোই তোমার প্যাসেজ ন্যারেশনে থাকবে। সো আগে থেকে যদি তুমি প্র্যাকটিস শুরু করো তাহলে জিনিসগুলো মাথায় ঢুকবে। আমি এরকম যত ছোটোখাটো নিয়ম আছে সবগুলো নিয়ম একসাথে দেখিয়ে তারপর প্যাসেজ ন্যারেশনে ঢুকতে চাইছি। না হলে প্রত্যেকটা প্যাসেজে তুমি প্রশ্ন করবা, স্যার এটা কেন এরকম হবে, ওইটা কেন এরকম হবে, এরকম প্রশ্ন হবে। তার চাইতে আগে নিয়মগুলো শেষ করো তারপর। এবার আই ইয়েস বা নো এর ব্যবহার, এই ইয়েস বা নোকে আমরা নানাভাবে ব্যবহার করতে পারি, সেটা একটু দেখি। ফার্স্ট ওয়ান, এটা ইয়েস বা নো এর জন্য, কেমন এটা আলাদা, ইয়েস বা নো খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট এবং যথেষ্ট কন্ট্রোভার্সিয়াল। কেন বলছি, কারণ এটা নিয়ে এক একজনের এক এক ধরনের মত আছে, বিভিন্ন জনের বিভিন্ন মত আছে। ওকে, ইয়েস বা নো এর প্রথম এক্সাম্পল, হি সেড টু মি আর ইউ গোয়িং with
us. I said yes, full stop. পরে আর কিছু নেই, আই সেড ইয়েস। এটা একটা প্র্যাকটিস করে আগে, এরপর আরও কয়েক ধরনের ইয়েস পড়ব। তাহলে ফার্স্ট লাইনটা কী করতে হবে? আচ্ছা করে দিই, তুমি আবার প্রশ্ন করবা। হি সেড টু মি আর ইউ গোয়িং উইথ আস, তাহলে কী হবে? হি আস্কড মি ইফ আই ওয়াজ গোয়িং উইথ them, if I was going with them. Okay, এবার I yes, I answered বা রিপ্লাইড যাই দিবে, কেমন? I answered বা রিপ্লাইড। ওকে, এবার ঝামেলাটা খেয়াল কর। I answered in the affirmative. I answered in the affirmative. তুমি চাইলে এইভাবে শেষ করতে পারো, ফুল স্টপ, এভাবে শেষ করতে পারো। ইয়েসের জন্য আই আনসার ইন দ্য অ্যাফার্মেটিভ। আবার কিছু কিছু তুমি হয়তো 9-10 পড়ার সময় হয়তো তোমার টিচার বা তোমার স্যার তোমাকে বলেছে, বা স্কুলে হয়তো তোমাকে বলেছে যে এটা এখন আর ইউজ করে না, মানে ইয়েসের জন্য ইন দি অ্যাফার্মেটিভ, নোয়ের জন্য ইন দ্য নেগেটিভ, এটা আগে ইউজ করতো। এবং র্যানেট মার্টিন আর পিসি দাস দুইজন থেকে যে কোনো একজনের বইতে হবে বলা আছে, একেবারে তারা ডিরেক্ট একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে যে এগুলো প্রাচীন ব্যবহার, এগুলো এখন আর ইউজ করে না। ইয়েসের জন্য ইন দ্য অ্যাফার্মেটিভ, নোয়ের জন্য ইন দ্য নেগেটিভ এখন আর ইউজ করে না। তাহলে এখন কি ইউজ করে? এখন ইয়েস দ্বারা কি বুঝিয়েছে সেটা পুরোটা বসিয়ে দেয়। ইয়েস দ্বারা কি বুঝিয়েছে সেটা পুরোটা বসিয়ে দেয়। তাহলে এখন কি করে? আই আনসার্ড দ্যাট, আমি এটা ইন দ্য অ্যাফার্মেটিভ না বসিয়ে কী করতে পারো? আই আনসার্ড দ্যাট আই ওয়াজ, এভাবে লিখতে পারো আই আনসার দ্যাট আই ওয়াজ, অথবা আই আনসার দ্যাট আই ওয়াজ গোয়িং উইথ দেম। ওকে, তাহলে যে কোনো একটা তুমি ইউজ করতে পারো। এবং আমি যদি ওই র্যানেট মার্টিন বা পিসি দাসের বই অনুসরণ করি এবং তোমাদের অনেকের টিচারের কথা অনুসরণ করি, তাহলে তারা বলবে এটা এখন আর ইউজ করো না, আনসার ইন দ্য অ্যাফার্মেটিভ, আনসার ইন দ্য নেগেটিভ, এটা ইউজ করো না। এখন এটার দ্বারা ইয়েস বা নো দ্বারা কী বুঝিয়েছে সেটা বলে দাও। তুমি কি আমাদের সাথে যাচ্ছ? আমি বললাম হ্যাঁ। হ্যাঁ দ্বারা কি বুঝিয়েছি? হ্যাঁ দ্বারা বুঝেছি আমি তাদের সাথে যাচ্ছি। তাহলে সেটাই দিচ্ছে, আই আনসার দ্যাট আই ওয়াজ হতে পারে, অথবা আই আনসার দ্যাট আই ওয়াজ গোয়িং উইথ দ্যাম। গেল। তাহলে ওরা বা ওই দুই বই যদি ফলো করি তাহলে এটা ফলো করছে। এবং আরেকটা মজার ব্যাপার হয় যে যখনই পিসি দাস বা র্যানেট মার্টিনের বইতে কোনো কারেকশন, তারা বিভিন্ন এডিশনে কারেকশন আনে, তো যখনই কোনো কারেকশন নিয়ে আসে তার কিছুদিন পরে আমাদের বাংলাদেশের যে গ্রামার বইগুলো আছে, বাংলাদেশের গ্রামার বইগুলো দেখবে ওগুলো রিটেন বাই না, ওগুলো কম্পাইল বাই, কম্পোজ বাই এরকম করে লেখা থাকে। যেমন তুমি হয়তো অ্যাডভান্স বইটার সাথে পরিচিত, 9-10 হয়তো অ্যাডভান্স গ্রামার বইটা পড়েছো চৌধুরী এন হোসেনের, কিংবা তুমি হয়তো পোটেনশিয়াল বইটা পড়েছো খলিলুল্লাহ সাহেবের। ওই বইগুলো কখনোই দেখবা যে রিটেন বাই হয় না, ওগুলো সব কম্পাইল বাই, মানে সংকলিত কারো দ্বারা। সো যখনই পিসি দাস বা র্যানেট মার্টিন বা এরকম কোনো রাইটারের বইতে কোনো আপগ্রেডেড জিনিস দেখায়, সাথে সাথে ইনারা অ্যাকসেপ্ট করে নেন এবং ইনারা অ্যাকসেপ্ট করে এই জিনিসটা অ্যাপ্লাই করেন। এবং তারাও এখন তুমি পোটেনশিয়াল বা চৌধুরী হোসেনের বইতেও দেখবা যে এই ইয়েসের জন্য আই আনসার দ্যাট আই ওয়াজ, কিংবা আই আনসার দ্যাট আই ওয়াজ গোয়িং উইথ দ্যাম, এটাকে অনেক বেশি প্রেফার করছে কার চাইতে? ইন দ্য অ্যাফার্মেটিভের চাইতে। ব্যাপারটা বুঝছি। এখন সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে, স্যার তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে স্যার কোনটা ইউজ করবো, আমরা কি ইন দ্য অ্যাফার্মেটিভ ইউজ করবো, নাকি দ্যাট আই ওয়াজ ইউজ করবো, নাকি দ্যাট আই ওয়াজ গোয়িং উইথ দ্যাম ইউজ করবো, বাবা এটা বলার জন্য আমি কেউ না। কেন আমি কেউ না বলছি? কারণ আমি জানি না তোমার পরীক্ষার খাতাটা কোথায় যাচ্ছে। তুমি চিটাং কলেজে পড়ো, ভেরি গুড। এবার চিটাং কলেজের পরীক্ষার খাতাগুলো, চিটাং কলেজের স্টুডেন্টরা যে কলেজে সেন্টার পড়েছে, ধরো চিটাং কলেজের স্টুডেন্টদের সেন্টার পড়েছে সিটি কলেজ ফর এক্সাম্পল, কমার্স কলেজে তাদের সেন্টার পড়েছে। এবার কমার্স কলেজ থেকে খাতাগুলো বোর্ডে যাবে। এবার বোর্ডে যাওয়ার পর খাতাগুলো চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলের টিচারদের কাছে চলে যাবে। এবং হতেই পারে যে এটা
কোনো একটা গ্রামের কলেজের টিচারের হাতে চলে গেল, কোনো একটা গ্রামের কলেজের টিচারের হাতে চলে গেল, আমি তোমাকে কখনোই বলবো না যে একজন গ্রামের টিচার একজন শহরের টিচারের চাইতে কম জানে বা বেশি জানে, নেভার, কখনো বলবো না। তবে আমাকে এটা দেখতে হবে যে আমার হাতের কাছে কি আছে। অনেক সময় দেখা যায় যে হাতের কাছে যে বইগুলো আছে, বা তুমি যদি আমাকে জিজ্ঞেস করো স্যার আপনাদের সময় কী হইতো, অর্থাৎ আমরা যখন তোমাদের মতো 9-10 বা SSC লেভেলে ছিলাম, আমরা কিন্তু ওই আনসার ইন দ্য অ্যাফার্মেটিভই শিখছি। আমাদেরকে ওটাই শেখানো হয়েছে। তখনই চৌধুরী হোসেনের বই ছিল, তখনও চৌধুরী হোসেনের বইতে আনসার ইন দ্য অ্যাফার্মেটিভ ছিল, আনসার ইন দ্য নেগেটিভ ছিল। বুঝতে পারছো ব্যাপারটা? ফলে আমাদের মাথায় কোনটা ঢুকে গেছে, আনসার ইন দ্য অ্যাফার্মেটিভ, আনসার ইন দ্য নেগেটিভ। এবং কিছু কিছু টিচার আছেন, এটা সত্যি কথা, যারা যা পড়েছে একবার যা শিখেছে তারা মনে করেন যে দ্যাট ইজ ফাইনাল, দ্যাট ইজ ফাইনাল। এখন যে প্রতি মুহূর্তে এটা আপগ্রেড হতে পারে, আপডেট হতে পারে, এটা তারা আর খেয়ালও করেন না, তারা গ্রামার বই আর ঘেটেও দেখেন না। ফলে ওই যে ছোটোবেলায় শিখছিল আনসার ইন দ্য অ্যাফার্মেটিভ, আনসার ইন দ্য নেগেটিভ, ইয়েস থাকলে আনসার ইন দ্য অ্যাফার্মেটিভ আর নো থাকলে আনসার ইন দ্য নেগেটিভ, এটা তাদের মাথায় ঢুকে বসে আছে। ফলে তুমি যখন পরীক্ষার খাতায় এটা লিখছো আই আনসার দ্যাট আই ওয়াজ, বা আই আনসার দ্যাট আই ওয়াজ গোয়িং উইথ দ্যাম, তখনই সাথে সাথে টিচারটা তোমাকে ধরে বসবে, কী রে বাপ এখানে তো ইয়েস ছিল। এখন ওই টিচারের মাথায় কী আছে, ইয়েস থাকলে আনসার ইন দ্য অ্যাফার্মেটিভ, বা ওই টিচার মাথায় আছে নো থাকলে আনসার ইন দ্য নেগেটিভ। সেক্ষেত্রে তিনি বলে কী রে এগুলো কোত্থেকে পাইলো, দ্যাট আই ওয়াজ গোয়িং উইথ দ্যাম বা দ্যাট আই ওয়াজ, এগুলো কোত্থেকে আসলো, এখানে তো আনসার ইন দ্য অ্যাফার্মেটিভ দিয়ে করতে হবে। ফলে একটা প্রবলেমে পড়ে গেলে না, এই হচ্ছে ঝামেলা যে আমি আসলে কোথায় যাচ্ছি, আমি কি আনসার ইন দ্য অ্যাফার্মেটিভ দিয়ে করব নাকি আমি আনসার দ্যাট আই ওয়াজ। আমার কাজ হচ্ছে তোমাকে দুইটাই দেখিয়ে দেওয়া, পথ দেখিয়ে দেওয়া, কোন কোন পথে যেতে পারো। দ্য ডিসিশন শুড বি টেকেন বাই ইউ, কোন পথে যাবা এটা তোমার ডিসিশন। তুমি কি ইন দ্য অ্যাফার্মেটিভ দিয়ে লিখবা, নাকি ইন দ্য নেগেটিভ দিয়ে লিখবা, নাকি দ্যাট আই ওয়াজ দিয়ে লিখবা, নাকি পুরো বাক্যটা লিখবা, এটা তোমার। আমি তোমাকে দুইটা পথই দেখিয়ে রাখলাম, এটা একটা পথ, এটা একটা পথ, দুইটা পথই দেখিয়ে রাখলাম, কারণ বাকিটা তোমার ইচ্ছা। এখন আমার কথা যদি বলো তাহলে আমি পার্সোনালি এটাকে লাইক করব, আনসার ইন দ্য অ্যাফার্মেটিভ আমি পছন্দ করব। হ্যাঁ, কেউ যদি এটা লিখে আমি তাকে রাইট দিব, যদি কেউ এটা লিখে আমি তাকে কখনো ক্রস দিব না, কারণ আমি জানি না তো এই যে স্টুডেন্টের খাতাটা আমার কাছে এসছে সে কি চিটাগাঙে মানে শহরের খাতা, মানে শহরের কোনো স্টুডেন্টের খাতা, নাকি প্রত্যন্ত অঞ্চলের গ্রামের প্রত্যন্ত অঞ্চলের কোনো খাতা। কারণ গ্রামের প্রত্যন্ত অঞ্চলের কোনো খাতা হলে সেখানে হয়তো বিভিন্ন গ্রামার বইতে তারা ঠিকমতো গ্রামার বইগুলো, তুমি তো বিভিন্ন ধরনের স্যারের সংস্পর্শে আসতে পারছো, টিচারের সংস্পর্শে আসতে পারছো, বিভিন্ন ধরনের বই তুমি দেখতে পাচ্ছ, কিন্তু তারা তো সেগুলো পাচ্ছে না। ফলে তাদের যে টিচার্স বা তাদের যে শিক্ষাটা আছে সেই শিক্ষাটা তারা হয়তো আনসার ইন দ্য অ্যাফার্মেটিভ শিখছে, ফলে তুমি কেটে দিতে পারো না। ওকে, এখন এটা কয়জনে বুঝে কয়জনে বুঝে না, সেই আমি বলবো তোমাকে যে তুমি এটা তোমার উপর ছেড়ে দিচ্ছি, তুমি কি ইন দ্য অ্যাফার্মেটিভ দিয়ে করবা নাকি তুমি ইয়েস দ্বারা কী বুঝিয়েছে সেটা করবা। হ্যাঁ, আমি অবশ্যই স্বীকার করব যে এই দুইটা আপডেটেড, অনেক বেশি ভালো, মানসম্মত, কিন্তু তার মানে এটা লিখলে যে আমি কেটে দিব, অন্তত আমি সেটা করি না বা আমি করব না। এখন বাকিটা তোমার ইচ্ছা, তুমি কি অ্যাফার্মেটিভ দিয়ে করবা নাকি দ্যাট আই ওয়াজ দিয়ে করবা। ওকে, এটা একটা বিষয় গেল, কেমন আই সেড। এবার তাহলে তোমার ইচ্ছা, তুমি যা দিয়ে করবা। আমি মুছে দিচ্ছি এটা। হ্যাঁ, তোমার ইচ্ছা বাবা, আমাকে আর প্রশ্ন করে জিজ্ঞেস করো না যে স্যার ইন দ্য অ্যাফার্মেটিভ লিখবো নাকি স্যার পুরোটা লিখবো নাকি স্যার একদম এটা লিখবো, আমাকে আর জিজ্ঞেস করো না, কারণ আমি এটা তোমার উপর ছেড়ে দিচ্ছি, তুমি যেটা খুশি সেটা লিখবা। ওকে, তোমার ইচ্ছা। এবার আমি এটার সাথে আরেকটা প্রশ্ন যুক্ত করে দিচ্ছি। আমি এটা মুছলাম, মুছে আমি আরেকটা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে এটাকে 2 বানিয়ে দিচ্ছি, এটাকে 2 বানালাম এবং 2 বানিয়ে আমি এখানে একটু কারেকশন করছি। তাহলে আই সেড ইয়েস মাই ব্রাদার ইজ also going with me। আচ্ছা, তা মাই ব্রাদার ইজ অলসো গোয়িং উইথ মি, তাহলে আগে শুধু ছিল কি ইয়েস, এখন শুধু ইয়েস না, ইয়েসের সাথে আমি আরেকটা স্টেটমেন্ট দিলাম। এবার কি করব, ফার্স্ট লাইনটা আমি আর না করি হি আস্কস মি ওয়্যার ইফ আই ওয়াজ গোয়িং উইথ দ্যাম, এটা না করি, আমি শুধু এই সেন্টেন্সটা দেখাচ্ছি। কেমন, শুধু এই সেন্টেন্সটা একটু মনোযোগ দিয়ে শুনো, কেমন, নাহলে আবার প্রশ্ন স্যার ওই লাইনটা লেখেন নাই যে, কারণ এরকম হয়েছে, গত ক্লাসে এরকম হয়েছে। আমি ট্যাগ কোয়েশ্চেনে
দেখিয়েছিলাম অ্যাফার্মেটিভ হোক নেগেটিভ হোক যেটাই হোক না কেন, শি স্যাং বিউটিফুলি, শি ডিডেন্ট সিং বিউটিফুলি, দুটো না, ইউ আর গোয়িং, ইউ আর নট গোয়িং, দুইটা সেন্টেন্স দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে ইউ আর গোয়িং থাকলেও তুমি অ্যাফার্মেটিভ করবা, ইউ আর নট গোয়িং থাকলেও তুমি অ্যাফার্মেটিভ করবা, তারপর অ্যাজিউম দ্যাট যোগ করবা। এটা আমি ক্লাসে বলেছিলাম, কিন্তু পরে আবার আমাকে একজন এসে প্রশ্ন করছে, তাও কিন্তু কমেন্ট মেসেঞ্জারে গিয়ে, কমেন্ট বক্সে না, যে স্যার দুইটা ক্ষেত্রেই স্যার একটা অ্যাফার্মেটিভ একটা নেগেটিভ হবে না, কেন হবে না সেটা তো আমি ক্লাসে ব্যাখ্যা করেছি, তাহলে তুমি শুনো নাই আমার ব্যাখ্যাটা, তুমি স্কিপ করে চলে যাচ্ছ আমার কথাবার্তাগুলো। এখানে ছোট্ট একটা কথা, ছোট্ট একটা শব্দ যদি তুমি স্কিপ করো, বাদ দাও, বা একটু অমনোযোগী হও, ইউ আর গন, ইউ আর জাস্ট গন। তুমি দেখছো, ভিডিওটা দেখছো, দেখতে দেখতে হঠাৎ করে যদি তোমাকে কেউ এই শুন, তুমি শুনতে গিয়ে হ্যাঁ কী বলো, আচ্ছা পানি খেয়েছি, হ্যাঁ খেয়েছি, ততক্ষণে কিন্তু আমি অনেক কিছু বলে ফেলেছি, ও আচ্ছা হ্যাঁ স্যার এরকম বুঝাচ্ছে, মাঝখানে যে কথাগুলো চলে গেল শেষ। সো একটু কেয়ারফুল থাকো। তাহলে এবার কি করছি আমি, ইয়েসের, আমি বলছি কি আমি শুধু এখন এই লাইনটাকে দেখাবো, আই সেড ইয়েসের লাইনটাকে শুধু দেখাচ্ছি, আগের লাইনটা আমি আর করছি না, কেমন? তাহলে আই আনসার্ড, আমি ইন দ্য অ্যাফার্মেটিভ দিয়ে দেখাই প্রথমে, কেমন? তারপর ভুলটা কোথায় হচ্ছে সেটা দেখাই। আই আনসার্ড ইন দি অ্যাফার্মেটিভ, আই আনসার্ড ইন দ্য অ্যাফার্মেটিভ। ওকে, প্রথমে এটা দিয়ে দেখাই, তারপর অন্যটা দিয়ে দেখাবো। কেউ একটা ভুল করে, আই আনসার্ড ইন দ্য অ্যাফার্মেটিভ, তারপর এই বাক্যটা করার জন্য কি করে, দ্যাট, আই আনসার্ড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট, এরপর ওই মাই ব্রাদার বসিয়ে দেয়, মাই ব্রাদার ওয়াজ অলসো গোয়িং উইথ মি। তাহলে ভুলটা কোথায় হলো? ভুলটা হচ্ছে, খেয়াল কর, এখানে একটা ফুল স্টপ আছে এবং ইয়েস আর মাই ব্রাদার দুটো আলাদা বাক্য, তাই তুমি এখানে দ্যাট দিয়ে যুক্ত করতে পারবা না। আই আনসার ইন দ্য অ্যাফার্মেটিভ, এটা ইয়েসের জন্য, এবং এখানে এই জায়গাটাতে তুমি কি নিয়ে আসো, অ্যান্ড টোল্ড দিতে পারো, অ্যান্ড টোল্ড দ্যাট মাই ব্রাদার ওয়াজ অলসো গোয়িং উইথ মি। তাহলে এই ফ্রেজটা নিয়ে আসো। এরকম ইয়েস বা নোয়ের পর কমা বা ফুল স্টপ দিয়ে যদি আরেকটা সেন্টেন্স থাকে, তুমি আনসার ইন দ্য অ্যাফার্মেটিভ ইউজ করো বা আনসার ইন দ্য নেগেটিভ ইউজ করো, তোমার ইচ্ছা করো, এবং করার পর তুমি অ্যান্ড দিয়ে দ্বিতীয় বাক্যটার জন্য আনো, অ্যান্ড টোল্ড দ্যাট মাই ব্রাদার ওয়াজ অলসো গোয়িং উইথ মি। বুঝতে পারছি? আচ্ছা স্যার, আমি যদি ইন দ্য অ্যাফার্মেটিভ ইউজ না করি, এখানে আমি যদি ওই আগের মতো ইউজ করি, আর ইউ গোয়িং উইথ মি, গোয়িং উইথ আস, তো ওইভাবে যদি আনসার করি, তখন আনসারটা এভাবে হতে পারে, আই আনসার দ্যাট আই ওয়াজ অ্যান্ড টোল দ্যাট, এভাবে করতে পারো। আই আনসার্ড দ্যাট আই ওয়াজ অ্যান্ড টোল দ্যাট মাই ব্রাদার ওয়াজ অলসো, এভাবে হতে পারে। অথবা তুমি এটাও করতে পারো, আই আনসার দ্যাট আই ওয়াজ গোয়িং অ্যান্ড মাই ব্রাদার ওয়াজ অলসো গোয়িং উইথ মি। তাহলে তিনভাবে করতে পারো। যেটাই করো না কেন, অবশ্যই তোমাকে কি আনতে হবে, অ্যান্ড আনতে হবে। এবার তুমি চাইলে তৃতীয়টার জন্য টোল দ্যাট নাও আনতে পারো। তৃতীয়টার জন্য আই আনসার দ্যাট আই ওয়াজ গোয়িং অ্যান্ড মাই ব্রাদার ওয়াজ অলসো গোয়িং উইথ মি, এভাবে করতে পারো। আর তুমি যদি এটাকে অর্ধেকে রাখো, আই আনসার্ড দ্যাট আই ওয়াজ অ্যান্ড টোল দ্যাট মাই ব্রাদার ওয়াজ অলসো গোয়িং উইথ মি। বুঝতে পারছো? সো ইয়েস বা নো এর জন্য তুমি ইন দ্য অ্যাফার্মেটিভ ইউজ করতে পারো, অথবা ইয়েস দ্বারা কি বুঝিয়েছে সেটাও বলতে পারো, এবং দ্বিতীয় বাক্যটা যোগ করার সময় এরকম অ্যান্ড টোল দ্যাট বা এরকম জাতীয় কিছু একটাকে সাথে নিয়ে আসবে। এটা একটু খেয়াল রাখো। গেল? এটা গেল এক ধরনের ইয়েসের ব্যবহার। এবার আয় দ্বিতীয় ব্যবহার, ইয়েসের দ্বিতীয় ব্যবহার। মুছি, কেমন? মুছি। দ্বিতীয় ব্যবহার সবসময় কি স্যার ইয়েস থাকলে ইন দ্য অ্যাফার্মেটিভ, ইন দ্য নেগেটিভ এগুলো আসবে? দেখা যাক। আমরা ইয়েস বা নো নিয়ে তৃতীয় বাক্যে আছি। হি সেড টু মি লেটস প্লে, চলো খেলি। I said
নো, আই সেড নো। আবার ইয়েসও দিতে পারো, ওকে তোমার ইচ্ছা। তাহলে ফার্স্টে এই লাইনটা, হি প্রপোজড অথবা সাজেস্টেড, তুমি যেটা দিবা টু মি দ্যাট, যেহেতু লেটস আছে, লেটস মানে লেটাস, হি প্রপোজ টু মি দ্যাট, লেট আস, আস মানে কে, সে আর আমি তো, তাহলে উই শুড প্লে। হি প্রপোজ টু মি দ্যাট উই শুড প্লে, এটা গেল প্রথম সেন্টেন্সটা। এবারে মূল কথা নো। এখন আগের যে ইয়েস বা নো এর আনসার দেখেছি, সেখানে আমরা কি দেখেছি যে আনসার ইন দ্য আফার্মেটিভ, আনসার ইন দ্য নেগেটিভ আনতে হয়। কিন্তু এখানে দেখ, আগের বাক্যটা কোনো প্রশ্ন ছিল না, আগের বাক্যটা ছিল একটা প্রস্তাব, চলো খেলি, চলো যাই, চলো দেখি, প্রস্তাব। এবং তুমি সেই প্রস্তাবে হ্যাঁ বা না জানাচ্ছ। তাহলে তুমি যদি এটাকে আই আনসার্ড ইন দ্য নেগেটিভ লিখো, অবশ্যই কাটা। আই আনসার্ড ইন দ্য নেগেটিভ, আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লিখলেই কাটা। বা যদি এখানে ইয়েস থাকতো, আই আনসার্ড ইন দ্য অ্যাফার্মেটিভ বা আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ থাকলে কাটা। কেন কাটা? কারণ আগেরটা তো প্রশ্ন না, যদি প্রশ্ন না হয় তাহলে তুমি আনসার বা রিপ্লাই লিখছো কীভাবে? সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে ইয়েস হলে অ্যাগ্রিড, AGREED, অ্যাগ্রিড ইউজ করবা। আর যদি নো হয় তাহলে ডিসঅ্যাগ্রিড। তাহলে আই এটার জন্য বলছি, আই ডিসঅ্যাগ্রিড উইথ হিম, আই ডিসঅ্যাগ্রিড উইথ হিম। আর যদি এখানে ইয়েস থাকতো তাহলে আই অ্যাগ্রিড উইথ হিম। ওকে, এখানে একটা ব্যাপার আছে, প্রিপোজিশনের একটা ব্যবহার আছে। যেমন তুমি ব্যক্তির সাথে রাজি হচ্ছ বা রাজি না হচ্ছ, অ্যাগ্রিড উইথ অথবা ডিসঅ্যাগ্রিড উইথ। আর যদি ব্যক্তির কোনো বিষয়ে বা প্রস্তাবের সাথে তুমি রাজি হও বা রাজি না হও, তখন কিন্তু অ্যাগ্রিড উইথ হয় না, অ্যাগ্রিড টু হয়। যেমন আই ডিসঅ্যাগ্রিড টু হিজ প্রপোজাল অথবা আই অ্যাগ্রিড টু হিজ প্রপোজাল হতে পারে। আমি এখানে হিম দিয়েছি তাই প্রিপোজিশন দিয়েছি উইথ, সহজটা তোমাকে দেখাচ্ছি। কিন্তু তুমি যদি হিম না দিয়ে এখানে হিজ প্রপোজাল, তার প্রস্তাবের সাথে আমি একমত হলাম বা তার প্রস্তাবে আমি রাজি হলাম না, যদি প্রস্তাব কথাটা দাও, দ্য প্রপোজাল কথাটা দাও, তখন ডিসঅ্যাগ্রিডের সাথে কিন্তু টু হয়ে যাবে। তাহলে আই অ্যাগ্রিড উইথ হিম, অথবা এটাকে এভাবেও লেখা যায় ডিসঅ্যাগ্রিড উইথ হিম, অথবা আই ডিসঅ্যাগ্রিড টু হিজ প্রপোজাল হয়। কিন্তু কথা হচ্ছে আমি কেন এত জটিল বানাবো? উইথ হিম আমার জন্য অনেক সিম্পল, এটা থাকতে কেন শুধু শুধু আমি টু দিয়ে নিয়ে এসে আরও জটিল বানাতে যাচ্ছি? তোমার ইচ্ছা, কারণ তোমাদের মধ্যে কারো কারো চিন্তাভাবনা আছে। তোমাদের কমেন্টসগুলো দেখে আমি বুঝি যে কারো কারো চিন্তাধারণা অনেক বেশি কমপ্লিকেটেড, অনেক বেশি জটিল। যেটা খুব সহজে করে ফেলা যায় সেটাকে কেন যে তোমরা জটিল বানাও আমি জানি না। সো দুইটাই দেখিয়ে দিচ্ছি। যদি এখানে ইয়েস হতো, আই অ্যাগ্রিড উইথ হিম অথবা আই অ্যাগ্রিড টু হিজ প্রপোজাল। ব্যক্তির সাথে অ্যাগ্রিড বা ডিসঅ্যাগ্রিড উইথ, আর প্রস্তাবের সাথে অ্যাগ্রিড বা ডিসঅ্যাগ্রিড টু। অ্যাগ্রিড বা ডিসঅ্যাগ্রিড অনও হয়, সেটা অন্য বিষয়। কিছু কিছু বিষয়ে রাজি হয়েছে, পুরো প্রস্তাবে না, প্রস্তাবের কিছু কিছু বিষয়ে রাজি হয়েছে, তখন অ্যাগ্রিড অন বা অ্যাগ্রিড ডিসঅ্যাগ্রিড অন হয়। সেটা ডিফারেন্ট থিং, ওটা চিন্তার আনার দরকার নেই, ওটা প্রিপোজিশন যখন শিখবো তখন শিখবো। আপাতত শুধু ইয়েস বা নো এর ব্যবহার দেখছি। তাহলে এই ধরনের ইয়েস বা নো এর বৈশিষ্ট্য কী? এগুলো কোনো প্রশ্নের উত্তরে আসে না, এগুলো কোনো প্রস্তাবের উত্তরে আসে। কেউ কিছু একটা প্রস্তাব করেছে, কেউ কিছু একটা বলেছে, আমি তার কথায় রাজি হলাম। যেমন ধরো এরকম হতে পারে, হি সেড উই শুড গো, অথবা হি সেড উই শুড ডু ইট, আই সেড ইয়েস। হি সেড উই শুড গো, ওখানে কিন্তু লেটস নাই। হি সেড উই শুড গো, আই সেড ইয়েস। দ্যাট মিনস আমি ওর কথাই বা ওর প্রস্তাবে রাজি হচ্ছি। সেক্ষেত্রেও তুমি কী আনবা? আই অ্যাগ্রিড উইথ হিম অথবা আই অ্যাগ্রিড টু হিজ প্রপোজাল। তাহলে মূল যেটা দেখাতে চাইছি যে ইয়েস বা নো থাকলে আনসার ইন দ্য অ্যাফার্মেটিভ, আনসার ইন দ্য নেগেটিভ আসবে তা না। এটা যদি প্রশ্নবোধক বাক্য না হয়ে অন্য কোনো বাক্য হয় যেটা দ্বারা কোনো প্রস্তাব বোঝাচ্ছে, কোনো কাজ করা বোঝাচ্ছে, এবং তুমি সেই কাজের সাথে বা কথার সাথে একমত বা ভিন্ন মত পোষণ করছো, তখন তুমি অ্যাগ্রিড বা ডিসঅ্যাগ্রিড আনছো। ইয়েস থাকলে অ্যাগ্রিড, নো থাকলে ডিসঅ্যাগ্রিড দিয়ে করছো। ডান। এটা গেল ইয়েস নো এর দ্বিতীয় ব্যবহার। ইয়েস নো এর তৃতীয় ব্যবহার। নাম্বার 3,
নাম্বার 3 না নাম্বার 4 কত জানি আসবে আমি ভুলে গেছি, মানে নাম্বার 4 মনে হয় নাকি 5। ধরো এইভাবে একটা সেন্টেন্স দিল, মাই ফাদার সেড টু মি ইউ হ্যাভ টু স্টাডি। I said, no, I won't. না আমি পড়বো না। He said, yes, you will. হ্যাঁ, এবার দেখ অবস্থা কী হচ্ছে। My father said to me, you have to study. তাহলে এই লাইনটা কী হবে? বাবা আমাকে বললো, my father told me, told me that I had to study. My father told me that I had to study. Finished. I said no, I won't. তাহলে এই নোটা যেটা আসছে এটা কি প্রশ্নের উত্তর আসছে? আসে নাই। বাবা বলছে তোমাকে পড়তে হবে, আমি বলছি না পড়বো না। দ্যাট ইজ বাবার কথায় আমি কি করলাম না, রাজি হলাম না। তাহলে I disagreed. চাইলে উইথ হিম দিতেও পারো, চাইলে নাও দিতে পারো। আই ডিসঅ্যাগ্রিড অ্যান্ড পরের অংশটা যোগ করছি, অ্যান্ড টোল্ড দ্যাট আই উড নট। অ্যান্ড টোল্ড দ্যাট উড নট। ওন মানে হচ্ছে তো উইল নট, অ্যান্ড উইল নট বা শ্যাল নট, শ্যাল নট হতো তো শান্ট হতো, যাই হোক উইল নট ওন্ট। তাহলে এই ওনটা শ্যাল নট থাকুক বা ওন উইল নট থাকুক, দুইটার জন্য তো উড নট আসবে। ওকে, তাহলে এখানে একটা জিনিস দেখার বিষয়, সেটা হচ্ছে ডিসঅ্যাগ্রিড আনছি, সাথে দ্বিতীয় অংশটাকে যোগ করছি, আই ডিসঅ্যাগ্রিড অ্যান্ড টোল্ড দ্যাট আই উড নট। এতটুকু বুঝলাম। হি স্যাড ইয়েস ইউ উইল। এবার তাহলে এই যে ইয়েস, বাবা যে ইয়েস বলল, এই ইয়েস মানে কি তিনি আমার কথায় রাজি হয়েছেন? উনি বলছেন তোমাকে পড়তে হবে, আমি যে না আমি পড়বো না, না আমি পড়বো না। তিনি বললেন হ্যাঁ তোমাকে পড়তেই হবে, হ্যাঁ তোমাকে পড়তেই হবে। তাহলে এবার দেখ, এই হ্যাঁ তোমাকে পড়তে হবে এটাকে আমার কথার সাথে তিনি রাজি হচ্ছেন না। এই হ্যাঁ আমাকে পড়তে হবে, তুই পড়বি না, তোর 14 গোষ্ঠী পড়বে। মানে আমরা জোর দেওয়ার জন্য কখনো কখনো এরকম ইয়েস বা নো আনি। আর সেক্ষেত্রে লাইনটা হবে হি ইনসিস্টেড। He insisted and told that I would. তাহলে এই জায়গায় তুমি ইয়েস বা নো এর জন্য আরেকটা নতুন জিনিস দেখছো। তুমি ইনসিস্টেড, জোর দেয়া, কোনো কিছুর উপর জোর দেয়া। হি স্যাড ইয়েস ইউ উইল, তাহলে হি ইনসিস্টেড, ইনসিস্টেড মানে হচ্ছে কাউকে বা কোনো কিছুর উপর জোর দেয়া। হি ইনসিস্টেড অ্যান্ড টোল্ড দ্যাট আই উড। এটা যদি নো থাকে তখনও কিন্তু ইনসিস্টেড ইউজ করতে পারবা, ইয়েস বা নো দুইটার জন্য ইউজ হয়, মানে কোনো কিছু জোর দিতে। হি সেড টু মি আর ইউ গোয়িং, হি সেড টু মি আর ইউ গোয়িং, আই সেড ইয়েস, ইয়েস আই এম গোয়িং, আই সেড ইয়েস আই এম গোয়িং। হি সেড নো ইউ কান্ট, হি সেড নো ইউ কান্ট। তাহলে আমি সেকেন্ড লাইনে কী বলেছি, সে আমাকে জিজ্ঞেস তুমি কি যাচ্ছ, আচ্ছা হ্যাঁ আমি যাচ্ছি। তখন সে বলল না তুমি যেতে পারবে না। এই যে না তুমি যেতে পারবে না, এটা কি সে আমার প্রস্তাবে রাজি হয়েছে, আমার কথায় রাজি হয়েছে? না, সে এখন আমাকে জোর করছে, আমার উপর জোর দিয়ে বলছে না তুমি যেতে পারবে না। এই যে না, হ্যাঁ বা না দ্বারা জোর বুঝায়, সেই জোরের জন্য তখন আমাদেরকে কী আনতে হয়, এই ইনসিস্টেড আনতে হয়। এবার এই ইনসিস্টেড তুমি পুরো বাক্য ইউজ করতে পারো, মানে কমপ্লিট একটা ইউজ সেন্টেন্স। যেমন এরকম হতে পারে যে হি সেড ইয়েস ইউ উইল। তুমি চাইলে এই লাইনটাকে এভাবেও লিখতে পারো, হি ইনসিস্টেড অন মাই স্টাডি, অন মাই স্টাডি। হি ইনসিস্টেড অন মাই স্টাডি দিয়ে করতে পারো। তুমি চাইলে ভার্ব দিয়ে আনলে, ভার্ব থাকলে ভার্ব দিয়ে করতে পারো। যেমন ধরো হি সেড ইয়েস ইউ উইল গো,
ইয়েস ইউ উইল গো, হি সেড ইয়েস ইউ উইল গো, তাহলে হি ইনসিস্টেড অন মাই গোয়িং, অথবা এখানে অন মাই স্টাডিং আইএনজি দিয়েও করতে পারো, দুইটাই রাইট হবে। হি ইনসিস্টেড অন মাই স্টাডি অথবা হি ইনসিস্টেড অন মাই স্টাডিং দিয়ে করতে পারো। তবে আমার মতে এই প্রেপোজিশনের খেলায় যত কম যাবা ততই ভালো, প্রেপোজিশনের খেলায় যত কম যাবে, এটা স্টাডি বা স্টাডিং দুটোই হতে পারে, নাহলে আবার জিজ্ঞেস করছে এটা হবে না, আবার জিজ্ঞেস করবো, তার চেয়ে বলে রাখি। তবে আমার পরামর্শ থাকবে যে এই প্রেপোজিশন যত পারো অ্যাভয়েড করো, কারণ প্রেপোজিশন যত বেশি ইউজ করতে যাবা তত ঝামেলায় পড়বা। তাহলে ইয়েসের জন্য এখানে কী আনা হলো দেখো, ইনসিস্টেড। তাহলে আমরা ইয়েস বা নো এর কয় ধরনের ব্যবহার পাচ্ছি? 3 ধরনের। যদি প্রশ্নের উত্তরে ইয়েস বা নো আসে, অ্যাগ্রিড বা ডিসঅ্যাগ্রিড দিয়ে করে দিবা, দ্যাট ইজ নাম্বার 1। যদি কেউ কোনো একটা কিছু বলেছে, প্রশ্ন না, কেউ কোনো একটা কিছু বলেছে, তুমি সেটার সাথে একমত হচ্ছ, তাহলে অ্যাগ্রিড। তুমি একমত না হলে ডিসঅ্যাগ্রিড। যেমন ইউ হ্যাভ টু স্টাডি, বাবা বলছে তোমাকে পড়তে হবে, আই সেড নো, আমি বলছি না, তাহলে আমি বাবার কথায় রাজি হলাম না, তাহলে এটা কী হবে? আই ডিসঅ্যাগ্রিড। এবার আমার নাটা শোনার পরও বাবা বলছে হ্যাঁ তোকে পড়তেই হবে, হ্যাঁ তোকে যেতেই হবে, এই হ্যাঁ তোকে যেতেই হবে, হ্যাঁ তোকে পড়তে হবে, এই হ্যাঁ মানেটা হচ্ছে আমার কথাটার উপর বা আমার উপর তিনি জোর খাটাচ্ছেন। আর যখনই ইয়েস বা নো এরকম জোর খাটানোর জন্য ব্যবহার করা হয়, তখন আমরা কোনটা আনবো? ইনসিস্টেড শব্দটাকে ইউজ করব। ওকে, আমরা বাকিটা আগামী ক্লাসে দেখব। ওকে, বাকি আলোচনাটা আগামী ক্লাসে দেখব, কারণ অলমোস্ট 1 ঘন্টার মতো প্রায় হয়ে যাচ্ছে, কেমন? সো যদি বলছেন 30-35 মিনিট হবে, তারপরও এনিওয়েজ একটু দেখো, প্যাসেজগুলো দেখো। ওকে, আর যদি ইয়েস বা নো নিয়ে তোমার কোনো প্রশ্ন থাকে, ইয়েস বা নো নিয়ে তোমার কোনো প্রশ্ন থাকে, তাহলে তুমি কমেন্ট সেকশনে করবা, এবং পরবর্তী 24 ঘন্টার মধ্যে করো, এটা একটা ব্যাপার। আর অন্য কারো কমেন্টে ফর গডস সেক কোনো কমেন্ট করতে যেও না, কোনো রিপ্লাই দিতে যেও না, ওটার দায়িত্ব আমার, আমি বলবো যা বলার ওখানে, কেমন? দ্বিতীয় ব্যাপার এটা। আর তৃতীয় ব্যাপার যে একটু টাইম দেখো না, একটু টাইম দেখো। রাতের 11টা বাজে, রাতের 12টা বাজে ধুম করে একটা মেসেজ দিয়েছে, স্যার এটা কী হবে? তুমি না হয় বাবা রাত্রে 11টা, 2টা, 3টা, 4টা পর্যন্ত তুমি জেগে আছো, আমি তো আর জেগে নাই, অ্যান্ড টুম করে মেসেঞ্জারটা বেজে উঠলো, এবার সাথে সাথে আমার ঘুমটা ভেঙে গেল। সো প্লিজ ডোন্ট ডু দ্যাট। সবার কিছু পার্সোনাল টাইম আছে, এটা একটা ম্যানার্স। রাতের 9টা বা 10টার পর তোমার সিনিয়র কাউকে তুমি যদি মেসেঞ্জারে নক করতে যাও, অবশ্যই পারমিশন থাকতে হয়, এবং খুব বেশি নেসেসিটি না হলে নক করার দরকার নেই। হ্যাঁ, আমি প্রশ্নটা কালকেও করতে পারি, তো কালকে করি, কালকে সকাল 10টা, 11টা, 12টা বাজে করি। এখন আমাকে রাতে 11:30 বাজে, রাতে 12টা বাজে, রাতে 1:30 বাজে আমাকে প্রশ্ন করতে হবে, এটা করো না, কেমন? সবারই কিছু পার্সোনাল লাইফ থাকে, সো রেসপেক্ট দ্যাট। ওকে, তাহলে এই দুটো জিনিস শেষ করে রাখলাম আমরা, কেমন? একটা হচ্ছে আমরা আজকে ক্লাসে কী করছিলাম, একটা হচ্ছে প্রশ্নগুলো যদি ছোটো অক্ষরে, মানে 1টা অক্ষরে বা 2টা অক্ষরে করে প্রশ্ন বা উত্তর, সেগুলো কীভাবে এলাবোরেট করবা, পুরো সেন্টেন্স করবা, সেটা দেখালাম। আরেকটা হচ্ছে ইয়েস নো এর 3 ধরনের ব্যবহার দেখালাম। আগামী ক্লাসে আমরা বাকিটা করব। ওকে, এই 2টা জিনিসের উপর যদি তোমার কোনো প্রশ্ন থাকে তুমি কমেন্ট সেকশনে করো। আর আপাতত কালকে পরীক্ষাটা হচ্ছে না, কখন হচ্ছে রোববারের ক্লাসে জানাচ্ছি। ওকে, বা বাই দেন স্যার, টেক কেয়ার।